স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম মুজাহিদ। হাজারীবাগের 154টি ট্যানারিকে সাভারে স্থানান্তরিত না হওয়া পর্যন্ত প্রতিদিন 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে ট্যানারি মালিকরা। আপিলের অর্থদণ্ড বাতিল এবং ট্যানারি হস্তান্তরের সময় বাড়ানোর আবেদন করা হবে। মালিকদের দাবি, আগামী কোরবানি ঈদের আগেই সাভারে শতকরা 70% কারখানা স্থানান্তর করবেন তারা। আজ আমরা আলোচনা করবো চামড়া শিল্প নিয়ে, সংকট নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন সমতল লেদার কমপ্লেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক মিজানুর রহমান এবং চামড়া শিল্প বিশেষজ্ঞ জালালউদ্দিন আহমেদ। জনাব জালালউদ্দিন আহমেদ এবং জনাব মিজানুর রহমান থেকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। জনাব মিজানুর রহমান, সঙ্গত কারণে প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে হচ্ছে। আজ আমরা যখন আলোচনা করছি, গত বৃহস্পতিবার হাইকোর্টে একটি নির্দেশনা ছিল এবং যেখানে বলা হয়েছে সাভারে স্থানান্তর না করা পর্যন্ত প্রতিদিন যেসব ট্যানারি সাভারে আছে তাদেরকে প্রতিদিন 50,000 করে টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এটা ছিল বৃহস্পতিবারের আদেশ, আজ হচ্ছে মঙ্গলবার। কি অবস্থা এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। মানে হ্যাঁ, আপনাদের মতো আমরাও জিনিসটা ওই দিনই জানতে পেরেছি। তো আমাদের যেটা হয়েছে যে এর মধ্যে আমাদের টেনার্স অ্যাসোসিয়েশন, ফিনিশ লেদার অ্যাসোসিয়েশন, আমাদের দুইটা অ্যাসোসিয়েশনের যে মিটিং হয়েছে গত শনিবার দিন, তো মিটিংয়ের মাধ্যমে আমাদের সর্বসম্মত একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আপনি যেটা বাস্তব অবস্থাটা হলো এরকম যে মানে হেমায়তপুরে আমাদের চামড়া শিল্পনগরীতে যে পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী করার জন্য যে সিটিপিটা মেইন উপাদান, যে মেইন কম্পোনেন্ট যেটার কারণে আমরা হাজারীবাগ থেকে চলে যেতে হচ্ছে যে পরিবেশ দূষণের কারণে, সেই মানে সিটিপিটা কিন্তু এখনো 50 থেকে 60% রেডি এবং এটা বারবারই সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে রেডি, আসলে রেডি না। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এসে দেখেন আসলে রেডি কিনা। তো সুতরাং ওইটা রেডি হয় নাই এবং এখানে যদি আমাদেরকে 50,000 টাকা করে জরিমানা মানে গুনতে হয় তাহলে কিন্তু আমাদের ব্যবসা পরিচালনা করা সম্ভব না। তাতে কি দাঁড়াচ্ছে, আমরা হাজারীবাগও থাকতে পাচ্ছি না, ট্যানারি বন্ধ করে দিতে হচ্ছে, হেমায়তপুরে আমরা যেতে পারছি না, কারণ সেটা প্রস্তুত নয়। সুতরাং আমাদেরকে শাটডাউন করা ছাড়া আমাদের আসলে বিকল্প নাই। সেক্ষেত্রে আর কি চামড়া সেক্টরে একটা বিশাল দুর্গতি নেমে আসবে, আমাদের এই সেক্টরটা ধ্বংস হয়ে যাবে, ফরেন আর্নিংসটা নষ্ট হয়ে যাবে। তো আসলে এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে আমরা চিন্তা করছি যে আমরা আমাদের যে উকিল আছে তাদের সাথে পরামর্শ করে মানে আমরা আপিলের সিদ্ধান্ত নিয়েছি। সেটা আপনারা এখনো সার্টিফাইড আদেশের সার্টিফাইড কপি পাননি? জি, আমরা সার্টিফাইড কপিটা এখনো পাইনি। সেটা পেলে হয়তো আপনারা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব মিজানুর রহমান। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব জালালউদ্দিন আহমেদ। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই ট্যানারি স্থানান্তর প্রায় গত 15 বছরের থেকে আমরা শুনে আসছি। সম্ভবত এই প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল 2002 সালে। এখনো এই প্রক্রিয়া শেষ হয়নি। আসলে কেন এই সমস্যা, সংকটের কারণটা কি, আর এর উত্তরণে বা উপায় কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা ইতিহাস হয়ে যাচ্ছে এখন এবং এটা নিয়ে ইতিহাস লেখা যায়। প্রথমে যখন ট্যানারি সেক্টরে স্থানান্তরের ব্যাপারটা আসে সেটা 2001 সালে, তখনই হাইকোর্ট বলে দিয়েছিল হাজারীবাগ সরিয়ে দাও। আচ্ছা, সেই সরিয়ে দেওয়ার ঘটনা চলছে এখনো হাইকোর্টকে বলতে হচ্ছে সরাও। হাইকোর্ট অবমাননার রুল জারি হচ্ছে। তো এই ঘন্টাটা বাজাবে কি, বিড়ালের ঘন্টা বাঁধবেটাকে, এই জিনিসটা কেউ কিন্তু দেখছে না। আর সরকার পক্ষ এবং মালিক পক্ষ, দুইটা পক্ষ এখানে, তাদের মধ্যে যে একটা ত্রিপক্ষীয় সমঝোতা হয়েছিল, বিটিএ, বিএফএলএলএফএ এবং মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, আর কোনো পক্ষ নাই যে তাদেরকে তাগিদ দিবে যে বাবা তোমরা, আমরা আছি তোমাদেরকে ধরার জন্য। যার জন্য এই জিনিসটা হচ্ছে। এখন ট্যানারি চালায় কারা? ট্যানারি চালাই কিন্তু ট্রেসপ্যাসাররা। ট্যানারির মালিকরা কিন্তু ভাড়া দিয়ে ট্যানারি চালাচ্ছে, নিজেরাও চালাতে পারছে না। তারা ব্যাংক্রাফট হয়ে গেছে, অনেকেই ক্লাসিফাইড হয়ে গেছে অনেকে, যার জন্য তারা ব্যাংকে দেখাচ্ছে আমরা ক্লাসিফাইড চালাতে পারছি না, ভাড়া দিয়ে অনেক ট্যানারি, বড় বড় ট্যানারিও চালাচ্ছে। তো সেই যারা ট্রেসপ্যাসার, যারা ট্যানারি চালাচ্ছে, তাদেরকে যদি কম্পিটিটর ভেবে আমরা সেই সময় 2006 সালে আমরা একটা প্ল্যান করেছিলাম শিল্প মন্ত্রণালয়ে, আমি সেই সময় বসতাম, তাদেরকে কিছু প্লট দেওয়া হয়েছিল 10,000 স্কোয়ার ফিট করে। সেটা যদি থাকতো তাহলে কিন্তু তারা ইন দ্য মিন টাইম গোটা 50 ট্যানারি কিন্তু আমরা পেয়েই যেতাম। যেহেতু কম্পিটিটর নাই, এরা মালিকরা মনে করছে আমরাই সব, আমরা যা করবো তাই। আবার শিল্প মন্ত্রণালয় বিসিক মনে করছে যে আমাদের তো কে বলার নাই, আমরা যা করছি তাই। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে থ্রাস সেক্টরের যে একটা সেল করা হয়েছিল, সেই সেলটাও এখন নাই, কার্যকর নাই। কারণ প্রধানমন্ত্রীর গায়ে পড়ে কাজ নাই, এই কাজ করার জন্য বসে থাকবে। অনেক দেশে বড় বড় কাজ আছে, যার জন্য এখন পচা সেক্টরটা পচেই যাচ্ছে আস্তে আস্তে।
ভালোর দিকে কোনো লক্ষণ নেই। ধন্যবাদ জনাব জালালউদ্দিন আহমেদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা বলছি যে যেতে হবে, আমরা সবাই একমত, আপনারাও বলছেন, সরকারও বলছে, কিন্তু আপনি আবার বলছেন যে সাভারে এখনো যাবার মতো, কারখানা যাবার মতো প্রস্তুত হয়নি, কারণ সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এখনো তৈরি হয়নি। এই বিষয়টাকে আপনারা কাদেরকে বলেছেন? তারা কেন এই বিষয়টা এখনো সংকট তৈরি হচ্ছে, এবং সেখানে লেটেস্ট অবস্থা কোথায়, কবে তৈরি হবে সেই সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেখানে রেডি না হওয়া পর্যন্ত আপনি সেখানে কারখানা কালকে কাজ শুরু করতে পারবেন না? ধন্যবাদ আপনাকে। আপনি যদি একটু আমাকে সময় দেন, আমি জিনিসটা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। সেটা হলো সিটিপিটা আসলে মূলত এটা আমাদের কন্ট্রোলে নেই, এটা সরকারিভাবে করে দিচ্ছে এবং সরকার আন্তর্জাতিক টেন্ডার আহ্বানের মাধ্যমে আমাদেরকে হস্তান্তর করবে। তখন আমাদেরকে একটা কমিটি করে দিবে, যে কমিটি দিয়ে আমরা রান করব। সেটার জন্য আমাদের যে বিশেষজ্ঞ দরকার, সেটা কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের সার্চ করে তৈরি মানে নিতে হবে। তো সেটা আমরা বিদেশি বিশেষজ্ঞ বা দেশি বিশেষজ্ঞ, আমাদের যে লেদার টেকনোলজি ইনস্টিটিউট আছে তাদেরকে নিয়ে করব। সেটা হলো আমাদের পরবর্তী, যখন আমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দিবে এবং 2 বছর এটার সার্ভিসটা কিন্তু চাইনিজ কোম্পানিটা দিবে, তো সেটা তারপরে যে আমাদের কাজটা শুরু হবে। তো এখানে যেটা হয়েছে যে আপনার সিভিল ওয়ার্ক এবং মেকানিক্যাল ওয়ার্ক, এখানে দুইটা জিনিস কাজ করে এই সিটিপির জন্য। সিভিল ওয়ার্কের 70% আপনি ধরতে পারেন সর্বোচ্চ, তাও সর্বক্ষেত্রে না। আপনি যেমন, আমি উদাহরণ দিয়ে বলতে পারি, ওনারা যেটা বলতেছে যে মডিউল রেডি, এটা হলো আমার স্লাসটা যখন যাবে, আমার লিকুইড ওয়েস্টটা যখন যাবে, তখন আমার ওইটা 60% 70% কাজ ওনারা খুব বলতেছে করছে। আসলে ওইটাও একটা ফাঁকিবাজি কথার মতো, কারণ এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হলো আপনার আমার স্লাসটা যাবে, যে এটা থেকে একটা স্লাস বের হবে, প্রথমে যে পানিটা যাবে স্লাসটা বের হয়ে যাওয়ার পরে কি হবে ওটা কিন্তু এখনো হয়নি। আর যে মডিউলের কথা বলা হচ্ছে, এখানে দুইটা কাজ করে, একটা হলো এ এবং বি। প্রথমে এতে যাবে, তারপর বিতে যেয়ে এটা পরিশোধন হবে। এই এ বি এর কাজ হয়নি, বির কাজ হয়েছে 70 থেকে 80%, এর কাজ সেখানে হয়েছে 30 থেকে 30%। এরকম হলো মাত্র 2টা মডিউল, এখানে আমাদের 4টা মডিউল। তো এখানে যে আবার মেকানিক্যাল যে কাজগুলি, মেশিনারি যে বসায় এখানে যে রান করবে, সেগুলি কিন্তু এখনো কমপ্লিট না, এবং সেটা অলরেডি এলসি খোলা হয়েছে, আসতেছে। এবং এটা আসতেছে। গত লাস্ট একটা মিটিং এ আপনার আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিজি সাহেব গিয়েছিলেন, উনি যে সচিত্রভাবে এটা দেখে এসেছেন এবং দেখে এসে উনি ওনাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট হয়েছে যে আপনারা আমাদেরকে টাইমলি জিনিসগুলিও জানান না। আসলে জিনিসগুলি এরকম একটা মানে মারপ্যাচের ভিতরে মানে আমরা পড়ে গেছি। দেন আপনার আমাদের যে প্রথম যে স্টার্টিং এ যে আপনার যে সলিড ওয়েস্টটা আসবে, কাটিং বা বিভিন্ন ধরনের চামড়া যে উপজাত যে কাটিংগুলি আমাদের প্রথমে যেগুলি কাজে লাগবে না, বর্জ্য, এইগুলির কিন্তু কিছুই হয় না। এটাকে ডাম্পিং ইয়ার্ড বলে। এটা 10% ওনারা বলতেছে, আসলে জায়গাটা এখনো ফাঁকা। আমার কাছে ছবি আছে, আপনি চাইলে আমি এখন আপনাকে ছবিটাও দেখাইতে পারি। ওই জায়গাটা গতকালকে আমাদের লোক পাঠিয়ে আমরা ওইখান থেকে একটা মানে মোটামুটি কি অবস্থা আছে, বর্তমান পরিস্থিতিটা কি, ওই সিটিপির ওইটার একটা রিপোর্ট নিয়ে এনেছি। আসলে মানে ওইখানে মানে বলার মতো তেমন কোনো অগ্রগতি নেই। আচ্ছা, ধন্যবাদ। জনাব আহমেদ, আপনার কি মনে হয় যে জনাব রহমান যেটা বলছিলেন যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের আসলে প্রস্তুত নয়, যদি সেটা প্রস্তুত না হয়, আগামীকালকে একটি ট্যানারি হাজারীবাগ থেকে সাভারে যেয়ে কাজ করতে পারবে না, তাহলে এই সময়ের মধ্যে কি তাকে প্রতিদিন 15,000 টাকা জরিমানা দিতে হবে, নাকি ব্যবসা বন্ধ করতে হবে? না, জরিমানার ব্যাপারটা তো এটা তো আইনের ব্যাপার, এটা আমি বলতে পারবো না। আমি টেকনিক্যাল ব্যাপারটা বলতে পারি। মিজান সাহেব যে কথাগুলো বললো, এর মধ্যে কোনো ফাঁকি নাই। কিন্তু সিটিপির যে 4টা মডিউল হওয়ার কথা ছিল, যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক হওয়ার কথা, যে ক্ল্যারিফায়ার বসানোর কথা, যে ইনস্ট্রুমেন্টেশন হওয়ার কথা, ইনস্ট্রুমেন্টেশনের আইটাও হয়নি এখানে। আচ্ছা, 6 মাস আগে আপনার এখানে এসে আমি বলে গেছিলাম যে আমি পিডি অফিসে যোগাযোগ করলাম, বললো হ্যাঁ আমরা এলসি করতেছি। সে এলসি করেছে কিনা জানি না, এখনো সে এলসি মাল এখনো আসেনি, এখনো ইনস্ট্রুমেন্টেশনই হয়নি। কালকের পেপারে দেখলাম পিডি সাহেব কাইম সাহেব বললেন যে জুনের মধ্যে আমরা 2টা মডিউলের ইনস্ট্রুমেন্টেশনের কাজটা করে ফেলবো। অর্থাৎ ইনস্ট্রুমেন্টেশন না হলে আপনার সিটিপি চলবে কেমনে? তাহলে যে ওয়েস্টারটা যাবে সেটাকে শোধন করবে কি দিয়ে? কন্ট্রোল প্যানেল যদি না বসায়, ইনস্ট্রুমেন্টেশন প্যানেল যদি না বসায়, তো সেগুলোই বলে এখনো আসেনি চায়না থেকে। তো এই হচ্ছে কাজ, সরকারি কাজ। এখন সরকার বলছে এক কথা, হাইকোর্ট বলছে এক কথা, মালিকরা বলছে এক কথা। কিন্তু মালিক এরা তো ভুক্তভোগী, আমার সেক্টর ভুক্তভোগী, আমার দেশ ভুক্তভোগী। কারণ এই চামড়া সেক্টরটা গোটা দেশ জুড়ে কিন্তু ব্যাপকতা, যদিও ক্ষুদ্র একটা আর্নিং এ দেয় 2000 কোটি বা 1000 কোটি টাকার আমরা আর্নিং দেখাচ্ছি, কিন্তু এর জড়িত লোক কিন্তু গোটা দেশ, লক্ষ লক্ষ লোক এই চামড়া সংগ্রহ করে হাজারীবাগে পাঠায় বা পোস্তাতে পাঠায়। তো এদের জন্য ভাবতে হবে না এটা? এই ভাবনাটা কিন্তু নাই। এরা মানে ওই হাতির মতো চলছে, কেউ খড়গোশের মতো কথা বলছে আর কেউ হাতির মতো চলছে।
দেখার কেউ নাই, কম্পিটিটর কেউ নাই, বলার কেউ নাই। আমরা তো আছি, বেসিক আর মন্ত্রণালয় কে বলবে আমাদেরকে, আমরা যা করছি করছি। যখন হাইকোর্ট থেকে রুল দিচ্ছে তখন সচিব সাহেব বাধ্য হয়ে দৌড়ে গিয়ে ব্যাখ্যা দিয়ে, একটা সরকারি ব্যাখ্যা দিয়ে চলে আসছেন। এইভাবে 16 বছর চলে গেল, এটা একটা ইতিহাস তৈরি হচ্ছে, আর কিছু না। ধন্যবাদ জনাব আহমেদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি চামড়া শিল্পের সংকট নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন সমতল লেদার কমপ্লেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক মিজানুর রহমান এবং চামড়া শিল্প বিশেষজ্ঞ জালালউদ্দিন আহমেদ। জনাব আহমেদ এবং জনাব রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব রহমান, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে চামড়া শিল্প যে নগরী সাভারের, তার বড় একটা কম্পোনেন্ট সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে। এখন আমরা অন্য বিষয়টা জানতে চাই যে যেমন প্লট আছে ওখানে প্রায় 55টি প্লট, 155টি প্লট রয়েছে, সেগুলোর কি অবস্থা, সেগুলোর ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে দাঁড়িয়েছে কিনা, যেটা আপনাদের একদম আপনাদেরই করা কথা, বা সেটা মালিকানা আপনারা বুঝে পেয়েছেন কিনা, বা আরও কিছু আনুষঙ্গিক কিছু জায়গার দরকার আছে। আপনি বলছিলেন যখন চামড়াটা পোস্তা থেকে প্রাথমিক অবস্থা থেকে যখন যাবে ট্যানারিতে, সেটা রাখার জায়গা হয়েছে কিনা, এগুলোর কি অবস্থা আসলে? ধন্যবাদ আপনাকে আরেকবার। আমাদের এখানে 155টা প্লট পেয়েছে, তার মধ্যে 152টা আমাদের এখানে কাজ চলতেছে, কনস্ট্রাকশন কাজ চলতেছে। এর মধ্যে ধরেন আপনার 25 থেকে 30টা ট্যানারি, তাদের অলমোস্ট একতলার ছাদ কমপ্লিট হয়ে গেছে। মানে এই 25-30টা ট্যানারি আমরা আশা করতেছি যে উইদিন হয়তো বা 2 মাস বা 3 মাসের ভিতরে এরা প্রোডাকশনে যেতে পারবে। তো আর বাকি যেগুলো আছে কিভাবে যাবে যদি না এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান না হয়? আর যদি আমাদেরকে বাধ্য করে এরা হয়তো হবে, ডেফিনেটলি ট্রিটমেন্ট ছাড়াই হবে, এবং ওইখানকার পরিবেশ দূষণ হবে। এবং ওখানে কিন্তু সবচেয়ে বড় ভয়াবহ ব্যাপার হলো ওটা যেহেতু উজানে আছে, ওখানে বালু নদী, আপনার বংশী নদী, আপনার দলেশ্বরী, এই 3টা নদীকে এফেক্ট করবে। তো সেটা অনেক পরিবেশবাদীরা বলতেছে আপনারা ওইখানে যে দূষণ করেন, সমস্যা নেই, কিন্তু আমরা ওরকম জিনিসটা আসলে চিন্তা করছি না। তো যাই হোক, আমাদের যে এখানে ট্যানারি আর বাকি যে মানে 70% ট্যানারি মালিক যারা আছে তারা কাজ করতেছে এবং দিন রাত্রে কাজ করতেছে। আপনি যদি মানে দেখেন ওখানে কিন্তু এখন রাতের বেলাও কাজ চলতেছে, কনস্ট্রাকশনের কাজ। আর আপনারা জানেন এটা একটা ভারী ইন্ডাস্ট্রি, এখানে কাজ করতে একটু সময় দিতে হবে। আমরা 2015 সালে 15 সালের প্রথম দিকে আমাদের কাজ শুরু হয়েছে, আর 2014 সালের ডিসেম্বরে আমরা অনুমোদন পেয়েছি, আমাদের যে প্ল্যানের অনুমোদন। তো আমরা ওইভাবে কাজ করতেছি। তো এখন আমাদের যে প্রবলেমটা হয়েছে, আমরা কিন্তু অলরেডি এখানে কিস্তির টাকা পরিমাণ 9টা এবং 10টা কিস্তি অলরেডি দিয়ে দিচ্ছি। আমাদের এখানে 10টা কিস্তির টাকা দিতে হবে বিসিককে। তো কিস্তির টাকা দিচ্ছি, মানে আমাদের বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে যে নতুন করে এখন নবম কিস্তি এবং 10ম কিস্তির টাকাটা বিসিক নিচ্ছে না, বিকজ তারা এখন এটার কস্ট বাড়াইতে চাচ্ছে, মানে প্রজেক্ট কস্ট। এবং সেটা কিন্তু আমাদের এমইউতে এটা ছিল না। আমাদের এখন যেটা দরকার, আমাদের নবম কিস্তি 10ম কিস্তি দিলে আমাদেরকে যদি জায়গাটা রেজিস্ট্রি করে সরকার বুঝিয়ে দেয়, তাহলে আমরা এটাকে কিন্তু কোলাটারাল হিসেবে রেখে ব্যাংক থেকে লোন নিতে পারি। আপনারা জানেন এখানে অলরেডি আমরা 1000 থেকে 1200 কোটি টাকা ইনভেস্ট করে ফেলছি, আর সেখানে সরকারি যে সাহায্য বা ক্ষতিপূরণ যেটা বলেন, সেটা মাত্র 75 কোটি টাকা আমরা পেয়েছি। আর এখনো 200-250 কোটি টাকার 75 কোটি টাকা আমরা পেয়েছি, বাকিটা কিন্তু এখন আমরা পাইনি, কারণ সরকারের বিভিন্ন শর্তের দ্বারা জালে আমরা কিন্তু ওই টাকাটা পাই না, আর সবাই জানে যে আমরা আসলে পেয়ে গেছি। সুতরাং আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এটা এই পর্যন্ত করেছি। এখন আমাদেরকে যদি ওই জায়গাটা দ্রুত রেজিস্ট্রি করে বুঝিয়ে দেওয়া পসিবল হয়, তাহলে আমরা ওগুলিকে কোলাটেরাল রেখে আমরা বাকি কাজটা দ্রুততার সহিত কাজ করে নিয়ে যেতে পারবো, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ। জনাব আহমেদ, জনাব রহমান বলছিলেন যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশাপাশি অন্য যে কাজের কথা বলছে সেগুলোর আসলে খুব একটা উন্নতি হয়নি। তো এখন যদি এই অবস্থায় সাভারেও হাজারবাগের মতোই আবার যদি ট্যানারিগুলো কাজ শুরু করে এবং ট্রিটমেন্ট ছাড়াই, শোধন ছাড়াই, আধুনিক শোধন ছাড়াই, প্রথম কথা হচ্ছে এই 155টা যে প্লটের কথা বলছেন, এটা কিন্তু অ্যালটমেন্ট দেওয়া হয়ে গেছে 2006 সালে। আচ্ছা। আর তাদের প্ল্যান্টের নকশা বা যা বলেন অনুমোদন হলো 2014 সালে। তাহলে 6 আর 14 যে ডিফারেন্সটা কত হয়? 8 বছর। এই 8 বছর বেশি কি ঘুমাচ্ছিল না মন্ত্রণালয় ঘুমাচ্ছিল? তাহলে এই 8 বছর কোনো কাজ হয়নি। এই দোষটা কার ঘাড়ে পড়বে? কি ট্যানারি মালিকদের ঘাড়ে? ওরা যদি অনুমোদন না পায় তো ওরা যাবে কেন? তো এই যে এই 8 বছর তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, তাদেরকে 8 বছর তাগিদ দেওয়ার কেউ ছিল না, ডামাডোলের মধ্যে চলে গেছে। আর সিটিপির ব্যাপারটা বলছেন, সিটিপির ব্যাপারটা হচ্ছে যে বর্জ্যটা ট্যানারি থেকে বার হচ্ছে, যে বর্জ্য বার হয়ে আজকে বুড়িগঙ্গাকে শেষ করে দিয়েছে, কালীগঙ্গাকে মুছে দিয়ে জমি জায়গা হয়ে গেছে, ওখানে কামরাঙ্গীর চর হয়ে গেছে ওখানে, সেই ট্যানারি কিন্তু ঢাকার আপ স্ট্রিমে যাচ্ছে, ধলেশ্বরীকে এখন খাবে।
আর আমাদের সচেতনতা, বাঙালি সচেতনতা যে আমরা কতটুকু সচেতন সেটা আমরা সবাই জানি। এই বর্জ্য শোধনাগারের যে বর্জ্যটা শোধন হবে কি না, এর মধ্যে কতটুকু পার্সেন্টেজ ফাঁকি হবে, কতটুকু উপচে পড়বে, কতটুকু তারা ফেলে দিবে, এইটা দেখার কেউ নাই, বোঝারও কেউ নাই। সিইটিপি আর যেভাবে সিইটিপিটা হচ্ছে, কোয়ালিটেটিভ হচ্ছে কিনা আমি জানি না, হ্যাঁ কোয়ান্টিটেটিভ হয়তো হচ্ছে, কিন্তু কোয়ালিটেটিভ হচ্ছে কিনা এটা বুয়েট বুঝে। কিন্তু বুয়েটের লেদার টেকনোলজি কতটুকু তারা বুঝে বুয়েটই বলতে পারবে। আমার এত বড় স্পর্ধা নাই, তবে আমি একজন লেদার টেকনোলজিস্ট হিসাবে, ট্যানারি এক্সপার্ট হিসাবে বলতে পারি যে সিটিপির যে কাজগুলো হচ্ছে মোটেই কোয়ালিটেটিভ। সেটা কি আপনি দেখেছেন? আপনি সেখানে সরজমিনে ভিজিট করেছেন, দেখেছেন? হ্যাঁ আমি দেখছি, এবং আমি তো এই কাজগুলো প্রাথমিক স্টেজ থেকে কাজগুলো করেছি। আমি ইউনিডোর সঙ্গে কাজ করি, ইউনিডো ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে আমি এখানে কাজ করেছি, তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সঙ্গে কাজ করেছি। সুতরাং চাইনিজ পার্টি যেগুলো করছে, চায়নাতেও তাদের কোনো কাজ করার এক্সপিরিয়েন্স নাই। এখন গভর্নমেন্ট কিভাবে কি করছে গভর্নমেন্ট জানে। জনাব রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা একটু আশার কথা শুনতে চাই। আমরা আসলে যা আলোচনা করছি সবই খুবই হতাশাজনক কথাই বলছি, যে প্রায় 15 বছর ধরে এই প্রজেক্ট এখনো শেষ হয় না। আসলে কবে হতে পারে? মানে সরকারি এখন আমরা যে কারণেই হোক দেরি হয়েছে, এখন যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের মেশিন হয়তো এলসি করা হয়েছে, আপনি বলছেন সেটা আসবে, এটা যদি এসে যায় আপনাদেরকে ওইখানে পুরোপুরি কাজ করতে কতদিন লাগতে পারে? কারণ আপনাদের অংশেও কিছু কাজ আছে, সেটাও বাকি আছে আপনি বলছেন, যে সেটা কতদিন লাগতে পারে? আমরা একটু আশার কথা শুনতে চাই। আশার কথাই যে বলতে চাচ্ছি সেটা হলো যে আশার কথা হলো এটা যে আমরা কিন্তু এখানে ইনভেস্ট করে ফেলছি এবং আমাদের টাকা, এটা কিন্তু ব্যাংকের লোনও না, আমাদের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করার টাকা। আমরা ওইখানে মানে ট্যানারি করতে আগ্রহী, এবং আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি, আমার ট্যানারি একতলা ছাদ অলরেডি আমি কমপ্লিট করে ফেলছি। সুতরাং আমি যাব, এটা পজিটিভ, কারণ আমি ওখানে অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি, আমাকে যেতে হবে। প্লাস আমার জায়গারও দরকার, আমার কমপ্লায়েন্স দরকার, আমার ব্যবসায়িক স্বার্থেই আমাকে যেতে হবে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এখন কমপ্লায়েন্স যেভাবে চাচ্ছে আমি হাজারিবাগে ওই কমপ্লায়েন্সটা দিতে পারবো না, সুতরাং আমাকেও যেতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস যেটা হলো যে আমি এখানে কিন্তু সবাই একসাথে যেতে পারবো না। আমাদের এখানে 20-25টা ট্যানারি হয়তো, আমি যেটা বলতেছিলাম বারবার, যে কোরবানির মধ্যে আমরা যাব, এরপরে পর্যায়ক্রমে সবাই কিন্তু আস্তে আস্তে চলে যাবে, কারণ আমাদের জায়গার দরকার, আমরা যাব এটা, এবং 100% সত্য, কারণ আমাদের এখন ফিরে আসার ওখান থেকে কোনো রাস্তাও নেই, কারণ এত পরিমাণ ইনভেস্টমেন্ট আমাদের এখানে চলে গেছে। সুতরাং আমাদের মানে যাব এটা, এবং সত্যি এটা, এবং দিব্যালোকের মতো সত্যি এটা। এখন জনাব আহমেদ, আপনাকে জানতে চাচ্ছি, যখন এই ট্যানারিগুলো চলে যাবে, আমরা ধরে নেই কোরবানি ঈদের পরপর এটা হয়ে যায়, যে কমপ্লায়েন্স ইস্যুটা আছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বলা হয়েছে যে এখানে যদি কমপ্লায়েন্ট আমরা না হই তাহলে এখান থেকে আসলে আমরা হয়তো এক্সপোর্ট করা সম্ভব হবে না আর কি। কিন্তু সেক্ষেত্রে সেখানে কোনো ডেডলাইন আছে কিনা, কতদিনের মধ্যে হতে হবে? ডেডলাইন তো অনেক আগে থেকেই শেষ, সেই 2005-06 তারা ডেডলাইন চিঠি দিয়েও জানিয়ে দিয়েছিল যে আমরা তোমাদের আর চামড়া নেব না। আচ্ছা, 2005-06 তারা জানিয়ে দিয়েছিল। ইটালিয়ান যে ওদের অ্যাসোসিয়েশন আছে, বায়াস অ্যাসোসিয়েশন থেকে, তারা একবার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল। সেই চিঠি এরা লাফালাফি করছে, কিন্তু মন্ত্রণালয় তো এগুলো কানে নেয় না, এগুলো তো দেখে না। এখন হয়তো আমি বলি যে ট্যানারিটা সাভারে যাবে, আমরা চাই সাভারে যাক, কিন্তু সাভারে যাওয়ার পরে 50 বছর পরে আবার কি হবে, ওটা কি আরেকটা হাজারিবাগ হবে কি না, এটা কিন্তু দেখার কেউ নাই, বলার কেউ নাই। আমরা ভাবতে চাই না যে ওখানে আরেকটা হাজারিবাগ হোক। শুধু বুড়িগঙ্গা শেষ করেছে, এখন কিন্তু সব গঙ্গাই শেষ হয়ে যাবে। এটা যেন না হয়, এইটার জন্য মাস্টার প্ল্যান হওয়া উচিত, এবং এখনই এত বড় পরিকল্পনা আবার মাস্টার প্ল্যান কেন দরকার? না, এটা মাস্টার প্ল্যান হওয়া উচিত, কারণ এই যে ওয়েস্ট ওয়াটারটা যাবে, আপনার যে ডিসচার্জটা, ডেইলি ডিসচার্জটা হাজারিবাগ থেকে হয়, সেটা সাভার থেকেও হবে, সেটা ট্রিটমেন্ট করা পানি হবে। সেই ট্রিটমেন্টটা আমি বলছি যে সেই ট্রিটমেন্টটা সঠিক হয়েছে কিনা, হ্যাঁ, যেন আমরা শুনি, এখনো শুনি যে বাংলাদেশের অনেক শিল্প প্রতিষ্ঠানে ইটিপি আছে, কিন্তু সেটা অধিকাংশ সময় বন্ধ থাকে। যখন কোনো পরিদর্শক দল সেখানে যায়, তখন সেই ইটিপিটা মেশিন চালু করা হয়। তো এই প্রক্রিয়া যদি হয়, তাহলে আসলে এই সকল প্রচেষ্টায় ব্যর্থ হবে। একটা উদাহরণ আপনাকে বলি, সিএলসি কলকাতার লেদার কমপ্লেক্স, ক্যালকাটা লেদার কমপ্লেক্স যেটা করা হয়েছে, কলকাতার দক্ষিণে করা হয়েছে, একবার সর্বদক্ষিণে, এবং ওদের যে ওয়েস্ট ওয়াটার যে থ্রোটা করেছে, ওরা 30 কিলোমিটার একটা ক্যানেল করে দিয়ে একেবারে বঙ্গোপসাগরে ফেলেছে। আচ্ছা, তাহলে আমরা সেই ওয়েস্ট ওয়াটারটা আমরা কোথায় ফেলবো? আমরা ঢাকা দিয়ে যাচ্ছে, আমার বুড়িগঙ্গা দিয়ে যাচ্ছে, সেই যাওয়ার ব্যাপারটা কোথায় আমার? সেটা নিশ্চয়ই আমরা এই বিষয়ে পরবর্তী আলাপ করবো। তো আজকে শেষ করতে হচ্ছে। জালালউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।